নমস্কার, আদাব। টাইম পেট্রোল দস্তকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের দেখাবো রাজা সাগি ওরফে জয়দেব, নামদেব, বর্ধরাজ, লোকনাথন, যজ্ঞরাজ, শ্রী সার্থক, তীরথকার্য আর উগ্রেশ্বর গুরুজিকে অনুসন্ধানের কাহিনীর দ্বিতীয় তথা শেষ ভাগ। এক গুরুজি সহজ সরল লোকেদের একথা বোঝান যে ভগবান তার স্বপ্নে এসে গ্রামে মন্দির প্রতিষ্ঠা করার আদেশ দিয়েছেন। সহজ সরল মানুষগুলো মন্দিরের জন্য টাকা তোলে আর গুরুজি সেই চাঁদার টাকা নিয়ে গায়েব হয়ে যান। গ্রামের লোকেদের বিশ্বাস করানো হয় যে গুরুজি কোনো নির্জন জায়গায় বসে ধ্যান করছেন, তিনি ঠিক ফিরে আসবেন আর তার কথা রাখবেন। তারা এটা জানতো না যে পুনের পুলিশ সেই গুরুজিকে খুঁজছে, কিন্তু পুলিশের কাছে গুরুজির ব্যবহার করা 6টা নাম্বার ছাড়া আর কোনো সূত্র ছিল না। পুনে পুলিশ কেন খুঁজছে ওই গুরুজিকে? এই সন্ধানের কারণ হলো একটা ডাবল মার্ডার। 30 বছরের রোহিণী আর তার 5 বছরের মেয়ে চন্দার খুন হয়েছিল। যেখানেই খুন দুটো হয়েছিল সেই বাড়িটির মালিক ছিলেন গোকুল ডবরে। সেই বাড়িটি সে কোনো এক গুরুজি রাজা সাগিকে ভাড়া দিয়েছিল, আর এখন সেই রাজা সাগি ফেরার হয়ে গেছে। ওই এলাকার কারো কাছে গুরুজির কোনো ছবি ছিল না, কিন্তু পুলিশের মনে প্রশ্ন ছিল রোহিণী আর চন্দা ওই বাড়িতে এলো কি করে। রোহিণীর বাবা অমরদেব, যে একটা কনস্ট্রাকশন সাইটে মজদুরি করত, সে জানায় তারা পুরো পরিবার গুরুজির ভক্ত ছিল আর মেয়ে রোহিণী গুরুজির সেবা করত। গুরুজির ছবি জোগাড় করতে পুলিশ একটা জুয়েলারি শপে পৌঁছয়। ওই এলাকার বাসিন্দা অনন্ত রোকড়ে জানায় যে সে 5 দিন আগে গুরুজিকে একটা সোনার চেন বন্ধক রাখতে দেখেছে। সেটা ছিল 10ই মে 2013। ওই দোকানের সিসিটিভি ফুটেজ দেখে গুরুজির একটা ছবি পাওয়া গেল। এটাই ছিল প্রথম সূত্র যা দেখে গুরুজিকে চেনা সম্ভব। রোহিণীর বাবা অমরদেব জানায় যে তার মেয়ে দর্শিতার কাছে গুরুজির ফোন নাম্বার আছে। জানা যায় যে গুরুজি 3টি ফোন নাম্বার ব্যবহার করতেন, আর 3টি নাম্বারই হয় সুইচ অফ না হলে ডিসকানেক্টেড আসছিল। এখন প্রশ্ন হলো অমরদেবের সঙ্গে গুরুজির দেখা কোথায় হয়েছিল। অমরদেব জানায় যে তারা পুনের কাছে বনাউলি গ্রামের বাসিন্দা। ওই গ্রামেই তাদের সঙ্গে পরিচয় হয় গুরুজির। গুরুজিকে গ্রামে এনেছিল অতুল, ওই গ্রামেরই ছেলে অতুল। অতুল জানায় গুরুজির সঙ্গে তার বাসে আলাপ হয়েছিল সিন্নারে তার ভাইয়ের বাড়ি যাওয়ার সময়। গুরুজির কথায় সে এতই মুগ্ধ হয়ে যায় যে সে গুরুজিকে বনাউলি গ্রামে নিয়ে আসে গ্রামের ভালো হবে ভেবে। অমরদেব গুরুজিকে বাড়িতে আসার নিমন্ত্রণ জানায়। অতুল গুরুজির আরও 3টে ফোন নাম্বার পুলিশকে জানায়, যেগুলো সবই ডিসকানেক্টেড বলছিল। যখন পুলিশ নাম্বারগুলো নিয়ে খোঁজ খবর চালাচ্ছিল, তখন রোহিণীর বোন দর্শিতা বলে ওই সোনার চেনটা তার ছিল, আর দর্শিতার বাবাই ওই চেন নিয়েছিল গুরুজিকে যাতে চেনটা দিতে পারে। দর্শিতা আরও জানায় যে গুরুজি ওর বোন রোহিণীকে বিয়ে করেছিল। পুলিশের কাছে এটা একটা চমকপ্রদ সূত্র, কারণ গুরুজির বয়স প্রায় 60 বছর আর রোহিণী ছিল 30 বছরের। পুলিশ আবার অমরদেবকে কড়া জেরা করে জানতে পারে যে যখন গুরুজি তাদের গ্রামে থাকতেন তখন অমরদেবকে টাকা দিয়ে সাহায্য করতেন। গুরুজি তাকে বলেন যে আলাদা আলাদা শহরে যেমন বরোদা, নাসিক, ইন্দোরে তার অনেক জমি আর আশ্রম আছে, আর তার টাকার কোনো অভাব নেই। গুরুজি অমরদেবের বাড়িতে থাকতে শুরু করলে মাঝে মধ্যেই অমরদেবের প্রয়োজনে তাকে টাকা দিয়ে সাহায্য করতেন। গুরুজি গ্রাম থেকে চলে যাওয়ার পর অমরদেব বারবার গুরুজিকে ফোন করে বলে যে তারা গুরুজির কোনো আশ্রমে চলে যেতে চায়, কিন্তু গুরুজি কোনোদিনই সে কথায় আমল দেননি। তারপর হঠাৎই গুরুজিকে দেখা যায় পুনেতে। একদিন গুরুজি অমরদেবের মেয়ে রোহিণীকে বিয়ে করার প্রস্তাব দেয়। অমরদেব খুবই অবাক হয়ে গেলেও রোহিণী সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়। সেই জন্য অমরদেবও এই সম্পর্ক মেনে নেয়। তারপর একদিন অমরদেব গুরুজির কাছে টাকা চাইতে গেলে গুরুজি কোনো রকম সাহায্য করতে অস্বীকার করে। গুরুজি অমরদেবকে বলে যে তার ছোট মেয়ের সোনার চেন গুরুজিকে দিলে গুরুজি সেটা বন্ধক রেখে টাকা আনবেন, আর সেই টাকা দুজনে মিলে ভাগ করে নেবেন। তারপর যখন ভক্তরা টাকা পাঠাবে তখন চেনটা ছাড়িয়ে আনা হবে। পুলিশ বুঝতেই পারছিল না আসলে গুরুজির পরিচয় কি। ওদিকে ফেরার গুরুজি আবার একটা গ্রামে গিয়ে মানুষকে মন্দিরের স্বপ্ন দেখাচ্ছিল। পুলিশ জানতে পারে গুরুজির 6টা ফোন নাম্বার নাসিক, ভোপাল, মুম্বাই, ইন্দোর, কোলাপুর আর বেঙ্গালুরু 6 জন ভক্তের। এইসব ভক্তরা বিশ্বাস করত যে গুরুজি অত্যন্ত দয়ালু, সন্ত, মহাত্মা, আর ওনার সঙ্গে যোগাযোগ রাখার জন্য তারাই গুরুজিকে এই সিম কার্ডগুলো দিয়েছিল। এরা সবাই গুরুজিকে আলাদা আলাদা নামে চিনত। বর্ধরাজ গুরুজি, লোকনাথন গুরুজি, নামদেব গুরুজি, যজ্ঞরাজ গুরুজি, শ্রী সার্থক গুরুজি, তীরথকার্য গুরুজি। এই 6 ভক্তের থেকে গুজরাটের সুরাটের এক ভক্তের হদিশ পাওয়া যায়, যার সঙ্গে গুরুজির সবসময় যোগাযোগ থাকত। তার নাম হলো অনুভা। অনুভা জানায় গুরুজি তার কাছে বাবার মতো, আর সে গুরুজিকে উগ্রেশ্বর গুরুজি নামে চেনে। তবে সে জানে না গুরুজি কোথায় আছেন। ওদিকে তখন গুরুজি জয়দেব গুরুজি নাম নিয়ে এক নতুন ফোন নাম্বার আর নতুন সিম কার্ড পেয়ে গিয়েছেন। আর সেই ফোন থেকে একদিন গুরুজি অমরদেবকে ফোন করে রোহিণী আর চন্দার খোঁজ খবর নেন। উত্তেজিত অমরদেব তার মেয়ে আর নাতনির খুনের জন্য গুরুজিকেই দায়ী করে। একথা শুনে গুরুজি প্রচণ্ড রেগে যান, আর তিনি বলেন যে খুন অমরদেব নিজে করে গুরুজির নামে দোষ চাপাচ্ছে। কে সত্যি বলছে আর এই গুরুজি আসলে কে? এবার তারপর
এই নাম্বার থেকে ফোন এসেছিল? হ্যাঁ স্যার। এই নাম্বারটা ট্র্যাকিং এ দিয়ে দাও। স্যার। ও তোমাকে এটা জিজ্ঞাসা করেছিল তোমার মেয়ে রোহিণী আর নাতনি চন্দা কেমন আছে? হ্যাঁ স্যার, ও নাটক করছিল। নাটক ও করছিল না তুমি করছো? অমরদীপ, এই গুরুজি টুরুজির চক্করটা কি? খুন কে করেছে, তুই নাকি ও? এরকম কোনো ব্যাপার না তো যে গুরুজির সঙ্গে প্রতিশোধ নিতে তুই এসব করছিস? ভগবানের দিব্যি, সব ওই গুরুজি করেছেন। ওই লোকটাকে চিনতেই পারিনি স্যার, আমি ভুল করেছি। ওই লোকটার সাহায্য নিয়েছিলাম আর তারপর ওর চক্করে ফেসে গেছিলাম। স্যার, আমি অনেক ভুল করেছি স্যার, কিন্তু নিজের মেয়ে আর নাতনিকে মারার পাপ আমি করতে পারি না স্যার, করতে পারি না স্যার। স্যার, ফোন এখনো সুইচ অফ। কল অম্বর গ্রাম থেকে এসেছিল। ও কি এখনো ওখানে লুকিয়ে আছে? আপনারা একে কোথাও দেখেছেন? এটা তো জয়দেব গুরুজির ফটো। আমরা সবাই তো ওনার জন্যই এখানে এসেছি। একে কোথায় পাওয়া যাবে? উনি এখনো পর্যন্ত তো আসেননি, আর আমরা সবাই এই নিয়ে খুব চিন্তায় আছি। উনি মন্দির তৈরি করার জন্য আপনাদের থেকে টাকা নিয়েছিলেন। হ্যাঁ স্যার, গুরুজি বলেছিলেন যে উনি স্বপ্নে মন্দির দেখেছেন আর সেই মন্দিরটাই গ্রামে প্রতিষ্ঠা করতে চান। কোনো স্বপ্ন টপ্ন দেখেনি ও। নিজের স্বপ্ন তোমাদেরকে বেচে দিয়ে তোমাদের টাকা নিয়ে পালিয়ে গেছে। কোথায় পাবো ওকে? কি হয়েছে স্যার? আপনি আমাদের গুরুজিকে কেন খুঁজছেন? দুজন মহিলাকে মার্ডার করেছে ও। সেই ব্যাপারে ওকে জিজ্ঞাসাবাদ করতে হবে। না স্যার, আপনারা কোথাও ভুল করছেন। ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ। আপনারা শুধু এটুকু বলুন যে ওকে পাবো কোথায়। ওকে পাওয়ার পরই আমার ভুল ভ্রান্তি আমি দূর করে নেব। জানি না স্যার, সকালে তো কীর্তনের জন্য ডেকেছিলেন, কিন্তু এখনো উনি এলেন না। আর যতদূর আমি জানি উনি আর আসবেন না। একটা কাজ করো, ওর মোবাইল ট্র্যাকিং এ দিয়ে দাও। এটাও হতে পারে এতক্ষণে ওর সিম কার্ড ফেলেও দিয়েছে, কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি? এই লোকটা প্রত্যেক জায়গায় একই স্বপ্ন বেচে, আর প্রত্যেকটা জায়গায় লোককে একইভাবে ঠকায়। প্রত্যেকবার নতুন গ্রাম, নতুন লোক, আর লোক পেয়েও যায় ঠকানোর মতো। শোনো, এই পৃথিবীতে এমন অনেক লোক আছে যারা তাদের স্বার্থের জন্য সবকিছু করতে পারে, আর সেটা কোনো সাধারণ মানুষ বা গুরুজি হতে পারে, যাকে তাকে ভগবান বানিয়ে নেয়। স্যার, অম্বর গ্রাম, ওখান থেকে নন্দরবার, তারপর আকোলা। মাঝে মাঝে মোবাইল অন করে আর তারপর অফ করে দেয়। এখনো পর্যন্ত ও কোনো কল করেনি, কিন্তু মনে হচ্ছে লোকটা ট্রাভেলিং এ রয়েছে। হয়তো এসব জায়গায় ও আগেই অনেক লোক ঠকিয়েছে, তাই হয়তো থামছে না। কিন্তু তাও তুমি সমস্ত জায়গায় নজর রাখো। ও কোনো নতুন শিকারের খোঁজে আছে, আর কোনো না কোনো সূত্র তো নিশ্চয়ই ছেড়ে যাবে। স্যার, হ্যালো। অমরদেব, তুমি কেন মিথ্যে কথা বলছো? কেন আমার নামে গুজব রটাচ্ছ? রোহিণী আর চন্দা কোথায়? তুই ওদের দুজনকে খুন করেছিস, তারপর পালিয়ে গেছিস। দেখি কতদিন তুই পালিয়ে বাঁচিস। পুলিশ একদিন না একদিন তোকে ধরবেই। দুই নিরপরাধকে তুই মেরেছিস, তুই ক্ষমা পাবি না। বাবা, আমি কাজে যাচ্ছি। ঠিক আছে মা। কি কারণ ছিল যে গুরুজি অমরদেবকে বারবার ফোন করে রোহিণী আর চন্দার খবর নিচ্ছিল, যাদের কিনা খুন হয়ে গিয়েছে? সে কি সত্যি নিরপরাধ ছিল, নাকি তার অপরাধ বোধ তাকে কুড়ে খাচ্ছিল? এই দ্বিতীয় ফোন কলটা তদন্তের গতি আরো বাড়িয়ে দিল। স্যার, কল বারাণসী থেকে করা হয়েছিল। ফোনটা এখনো অন আছে, আর লোকেশন বারাণসী। আরেকবার কল এলে ওকে কথায় কথায় ভুলিয়ে রাখবে। ওকে ভরসা দেবে যে পুলিশ ওকে একেবারে সন্দেহ করছে না। জানো, আমাদের বারাণসী যেতে হবে। পুরো চান্স আছে ওকে ওখানেই পাওয়া যাবে।
যদি ওই গুরুজি বারাণসীতে থাকে তাহলে হয়তো কোনো নতুন নাম নিয়েছে আর সেটা আমরা জানি না। স্যার ওনার ফোন সুইচড অফ আসছে, কিন্তু শেষবার যখন লোকেশন ট্র্যাক করেছিলাম তো বারাণসী দেখাচ্ছিল। ও সাধু হয়ে ঘুরে বেড়ায়, হতে পারে কোনো সাধু ওকে দেখে থাকবে। বয়স প্রায় 60-এর কাছাকাছি। আপনি বিশ্রামালয় দেখুন, আমি ওকে কাল ওখানেই দেখেছি। স্যার এখানে তো অনেক সাধুই রয়েছেন, সবাই বয়স্ক আর সবার দাঁড়িয়েই তো লম্বা। হ্যাঁ, তার মধ্যে কয়েকজন আর সাদাও। কিন্তু এনাকে আমি এখানে দেখেছি না দেখিনি ঠিক মনে পড়ছে না আমার। ঠিক আছে, আমরা সমস্ত ঘরগুলো চেক করব। সাধুরা রাগ করবেন। আমরা একজন ভণ্ড সাধুকে খুঁজছি, আমাদের সন্দেহ যে উনি মার্ডার করেছেন। কিন্তু স্যার, ম্যানেজার সাহেব, আমরা আপনাকে জিজ্ঞাসা করছি না, বলছি চেক করব। শোনো, তুমি ওদিকটা দেখো আর তুমি এদিকটা। মাফ করবেন বাবা। বাবাজি, এনাকে কোথাও দেখেছেন? এখান থেকে বেরিয়ে গিয়ে অন্য কোথাও চলে যায়নি তো? হতেও পারে স্যার। আমাদের আরো কিছু লোককে জিজ্ঞাসা করা উচিত। হতে পারে ও এখানেই লুকিয়েছিল, তারপরে এই জায়গা ছেড়ে পালিয়ে গিয়েছে। একটা কাজ করা যাক, অন্য জায়গা। এসো বাবা, বলো কি চাও? আপাতত তোমাকে আমাদের সাথে যেতে হবে। কোথায় নিয়ে যেতে চাও বাবা? পুনা, যেখানে তুমি রোহিণী আর চন্দাকে খুন করেছো। তাড়াতাড়ি একে ডাক্তারের কাছে নিয়ে চলো। আপনি কোথায় নিয়ে যাচ্ছেন ওনাকে? কি করেছেন উনি? দেখুন, আমরা পুলিশের লোক আর ইনি একটা ডাবল মার্ডার কেসের মুখ্য অভিযুক্ত। আমরা জিজ্ঞাসাবাদ করতে এসেছিলাম আর উনি অজ্ঞান হয়ে যায়। একজন সাধুর নামে কিরকম দোষারোপ করছেন? দেখুন, আমরা দোষারোপ করছি না, জিজ্ঞাসাবাদ করছি। স্যার উনি একজন বয়স্ক লোক, ওনার শরীরটাও ঠিক নেই। আমরা জানি, আর সেই জন্য তো ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। কিন্তু এইরকম অবস্থায় আপনি ওনাকে এখান থেকে নিয়ে যেতে পারেন না। দেখুন, আমরা পুলিশের লোক, এখন ডিউটিতে আছি। আপনারা আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলে ফোর্স এসে কিন্তু আপনাদেরকেও অ্যারেস্ট করে নেবে। দেখুন, ওনাকে প্রথমে ডাক্তারের কাছে নিয়ে যাব, উনি সুস্থ হলে তারপরে জিজ্ঞাসাবাদ করব। আমাদের কাজ করতে দিন, সরে যান সামনে থেকে। নিয়ে এসো। ভয় পেয়ে গেছে। হেডকোয়ার্টারে জানিয়ে দিয়েছো? হ্যাঁ স্যার। শরীর কেমন আছে? জ্ঞান এসছে? কিছু তো হয়নি ওনার, উনি তো ঠিকই আছেন। ও, আমরা তো ভাবলাম ওনার কিছু হয়ে গেছে, শ্বাস পড়ছিল না। তেমন কিছুই হয়নি, উনি একদম ঠিক আছেন। আপনারা চাইলে ওনাকে পুনায় নিয়ে যেতে পারেন, আর যদি চান তো জিজ্ঞাসাবাদও করতে পারেন। সুন্দর অ্যাক্টিং করো তুমি। তো এখানে কি নাম নিয়েছিলেন গুরুজি? না, আমি আর কি আসি চাই বাবা, যা দিতে চাও দিয়ে দাও। গুরুজি, তোমার খপ্পরে কিন্তু আমরা পড়ছি না। কিছু কঠিন প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। এখনো পর্যন্ত অনেক ভক্তের ভালো করেছো না তুমি? এবার তোমার ভালো আমরা করব পুনাতে।
রাজা সাচি গুরুজি ওরফে ভরদ্বাজ গুরুজি ওরফে নামদেব গুরুজি, না জানি কত নাম তোমার। রোহিণী আর চন্দাকে কেন মারলে? এইসব কি বলছো তুমি? আমি একজন সাধু, শান্তিতে থাকি। বলো, আমি কেন কাউকে হত্যা করব? আরে 60 বছরের বুড়ো, 1 নম্বরের ফ্রড আর ধড়িবাজ লোক। আর আমি নিশ্চিতভাবে বলতে পারি যে রোহিণী আর চন্দার খুন তুই করেছিস। ভালো এটাতেই হবে যদি সত্যি কথাগুলো বলে দিস। কে তুই, কোথা থেকে এসেছিস, আর রোহিণী আর চন্দাকে কেন মারলি? সবকিছু সত্যি সত্যি বলে দে, না হলে আমার স্টাইলে তোর মুখ খুলিয়ে নেব। এক বৃদ্ধ মানুষকে এভাবে বিড়ম্বিত করছো? ভগবান তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না। তুমি কখনোই শান্তি পাবে না। চলবে, আমি যদি কখনো শান্তি না পাই তাহলেও চলবে। যেটা আমার চাই সেটা বলে দে। কে তুই, কোথা থেকে এসেছিস, আর রোহিণী আর চন্দাকে কেন মারলি? এখনো সময় আছে তোর হাতে, সত্যিটা বলে দে, না হলে পরে অনুতাপ করবি তুই। আমি আমি বলছি, আমি বলছি, আমি বেলগাঁওয়ের লোক। বলে যা, বলে যা, শুনছি আমি। আমি খুব গরিব ছিলাম। আমি দুবেলার খাবারও জোটাতে পারতাম না। অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে ক্ষুধার খাবার ছিল না, থাকার ঠিকানা ছিল না, আর কোনো কাজও পাচ্ছিলাম না। আর তখনই একটা কাপড়ের পুটলি আমার জীবনটা বদলে দিল। আমার থাকার কোনো জায়গা ছিল না। আমি পথেই শুয়ে যেতাম। পথ চলতি লোক ভিখারি মনে করে পয়সা দিয়ে যেত, সেই দিয়েই আমি কিছু খেতাম আর ভিক্ষাও করতাম। এক রাতে খুব ঠান্ডা পড়েছিল। আচ্ছা, তোর মনে হলো যে লোকে তোকে সাধু বলে মানছে, আর তুই এটাও বুঝে গেলি যে সাধু হয়ে থাকলেই তোর লাভ। হতে পারে। আমি সিদ্ধি লাভ করেছি। হতে পারে আমি 7টা চক্রও দেখেছি। মানে তুই লোকেদের সাথে সাথে নিজেকেও বোকা বানাচ্ছিলি। আমার মনে হলো আমি ওই 7 চক্র দেখেছি, যেমন ওই সাধু মহারাজ বলেছিল। কে সেই সাধু, কোথায় পেয়েছিলি তাকে? তোর জীবনে অনেক সংঘর্ষ আছে রে বেটা। আর কত সংঘর্ষ গুরুজি, সারা জীবন সংঘর্ষেই তো কেটে গেল।
খাওয়ার জন্যে, শোবার জন্যে, বাঁচার জন্যে আমি কি করিনি গুরুজি। আমি হাঁপিয়ে উঠেছি জীবনে। চক্র দর্শন করে নে বেটা, 7টা চক্রের দর্শন। এই 7টা চক্রের দর্শন করলে তুমি সিদ্ধ পুরুষ হয়ে যাবে, আর তোমার সব সংঘর্ষ শেষ হয়ে যাবে। আমি এই 7 চক্র কেমন করে দেখতে পাবো গুরুজি? অত সহজ নয় রে বেটা। সেই মানুষটাই তোকে 7 চক্রের দর্শন করাতে পারবে যার মৃত্যু হয়ে গেছে। তুই 7 চক্র দেখার জন্য রোহিণী আর চন্দাকে মেরে ফেললি? না না, এটা 20 বছর আগের ঘটনা, যখন সাধু মহারাজ আমাকে বলেছিল। তুই বলছিলি তুই বেলগাঁও থেকে এসেছিস, তাহলে নাসিকে কি করছিলি? যতদিন আমার সিদ্ধি প্রাপ্তি হয়নি আমি কাজের সন্ধানে এদিক ওদিক ঘুরছিলাম। থাকার কোনো জায়গা ছিল না, স্বাধীন ছিলাম, যেমন আত্মা হয়, সব বন্ধন থেকে মুক্ত। তোর আসল নাম কি? নামে কি আসে যায়? আত্মার কোনো নাম হয় না, ও একদম নির্মল। মল্লিকার্জুন, মল্লিকার্জুন বুদ্ধিরাজ। এই লোকটা খুব সহজে সত্যি কথা বলবে না। এই লোকটা কোনো অসৎ উদ্দেশ্যে ওই মহিলার বাচ্চাটাকে মেরেছে। আমার সন্দেহ এর আগেও লোকটা কোনো না কোনো কাণ্ড করেছে। বেলগাঁওতে ছিল মল্লিকার্জুন মুদিরাজ। একটা কাজ করো, বেলগাঁও পুলিশের কাছে এর ব্যাপারে জিজ্ঞাসা করো। স্যার, গুরুজি কোনো প্রশ্নেরই সোজা উত্তর দিচ্ছিল না, আর পুলিশ জানতো যে সে গল্প তৈরি করছে। যেভাবে সে আলাদা আলাদা জায়গায় লোকেদের বোকা বানিয়েছিল, সেভাবেই সে পুলিশকেও বোকা বানানোর চেষ্টা করছে। জেরার একেবারে প্রথমেই একটা নাম উঠে এসেছিল, আর গুরুজির দাবি ওটাই তার আসল নাম। সত্যিই কি সেটা তার আসল নাম ছিল? সেই নামের সঙ্গেও কি কোনো অপরাধের যোগ আছে? গত 30 বছরের রেকর্ড চেক করেছি, মল্লিকার্জুন মুদিরাজের কোনো রেকর্ড নেই। স্যার, আমি মিউনিসিপ্যাল অফিসে খোঁজ নিয়েছি। ওখানে চন্দ্রবাবু মুদিরাজের সঙ্গে কথা হলো। এই দুজনের মধ্যে কোনো কানেকশন আছে? হ্যাঁ স্যার, আমি মল্লিকার্জুনকে চিনি। কেও? ও আমার খুড়তুতো ভাই স্যার। কেন স্যার, কি হয়েছে? না, কিচ্ছু না। বলুন না স্যার, কোথায় ও? এই চন্দ্রবাবু থাকেন কোথায়? এই কাছেই। ওর অ্যাড্রেস আছে আমার কাছে। মল্লিকার্জুন কোথায়? আমাদের হেফাজতে। কি করেছে ও? ও সাধু হয়ে গেছে। একটা ডাবল মার্ডারের কেসে ওকে ধরা হয়েছে। কি? বাবা, বাবা, আচ্ছা, মল্লিকার্জুন শেষ কবে এখানে এসেছিল, আর সাধু কি করে হলো? জানি না স্যার। শেষবার দেখা হয়েছিল 1993 সালের অক্টোবর মাসে। আরে তুই, হায় ভেতরে আয়। কি হয়েছে রে তোর? শোভা আর ঊর্জা কোথায়? কি মা রাশি? তোমার মা কোথায়? ঊর্জা কোথায়? চন্দ্রা, কিছু জিজ্ঞেস করো না, দুজনে কোথাও চলে গেছে। আমার কাছে কিছু নেই। রাশিকে বড় করা আমার পক্ষে অসম্ভব। তুমি কি আমার একটা উপকার করবে? কি? একে তোমার কাছে রেখে দাও, যতদিন আমি ফিরে আসি ততদিন তোমার কাছে রাখো। কিন্তু মল্লিকার্জুন আর ফিরে আসেনি। এখন ওকে এমন দেখতে। ও তো দেখছি অনেকটা পাল্টে গেছে। ওর স্ত্রী শোভা আর মেয়ে ঊর্জার কি হলো? জানি না স্যার, ও তো আমাকে কখনো কিছুই বলেনি, আর রাশিও আমাকে কিচ্ছু বলেনি স্যার। আসলে রাশি তখন মাত্র 4 বছরের বাচ্চা ছিল। মল্লিকার্জুন যখন যায় তখন শোভা, ঊর্জা আর রাশিকে সঙ্গে নিয়ে গিয়েছিল। কোথায় গিয়েছিল সে ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আর যখন ফিরে এলো তখন শুধুমাত্র রাশিকে সঙ্গে নিয়ে এলো। শোভা, ঊর্জার ব্যাপারে কোনো খবরই পেলাম না। ওরাও কি ওর সাথে নাসিকে গিয়েছিল? জানি না স্যার। এই ফটোটা আমার চাই। আচ্ছা।
20 বছর আগের ঘটনা। তখন সে মল্লিকার্জুন ছিল, এখন ভণ্ড সাধু হয়ে গেছে। নাসিকে এসেছিল ওর স্ত্রী শোভা আর মেয়ে ঊর্জা আর রাশির সাথে। পরে ওর স্ত্রী শোভা আর মেয়ে ঊর্জার কোনো খবর পাওয়া যায়নি। 20 বছর আগে? পুরনো রেকর্ড চেক করতে হবে। আমার স্ত্রী আর সন্তানের সঙ্গে কি হয়েছিল জানি না। তুই নাসিকে তো ওদের সঙ্গে থাকতি, তাই না? হ্যাঁ, ওরা আমার সঙ্গেই থাকতো, কিন্তু কোথায় চলে গেছে জানি না। দেখ, মিথ্যে কথা বলা বন্ধ কর। তোর মেয়ে রাশি তোর সঙ্গে ছিল, তোর স্ত্রী আর তোর বড় মেয়ে কোথায় গেল তুই জানিস না? না স্যার, আমার স্ত্রী আমার বড় মেয়েকে নিয়ে কোথায় চলে গেল জানি না। স্যার, একটা কেস আছে 20 বছর আগের। কেসটা এখনো সলভ হয়নি। কি কেস? এই কেসে কি শোভা আর ঊর্জার নাম যুক্ত আছে? আগে হ্যাঁ স্যার। শোভা বয়স 30, ঊর্জা বয়স 5। দুজনের লাশ গায়ত্রী লজে পাওয়া গিয়েছিল। মার্ডার হয়েছিল। এক মিনিট, এটা শোভা আর এটা সম্ভবত ঊর্জা। এটা ঘটনাটার জায়গাটার বিবরণ। গায়ত্রী লজের ম্যানেজার এই দুটো লাশ 27 অক্টোবর 1993 এর সকালে দেখতে পেয়েছিলেন। অক্টোবর 1993। এটা সেই সময় যে সময় মল্লিকার্জুন ওর মেয়ে রাশিকে নিয়ে ওর খুড়তুতো ভাই চন্দ্রবাবুর সাথে দেখা করতে বেলগাঁও যায়। ও গড, কি হলো স্যার? এটা পড়ে দেখুন। দুটো লাশই বিছানার ওপর পড়েছিল। ঘরে পাওয়া জিনিস থেকে মহিলার পরিচয় পাওয়া যায়। নাম ছিল শোভা মুদিরাজ আর বাচ্চার নাম ছিল ঊর্জা মুদিরাজ। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী গলা টিপে খুন করা হয় আর শোভার পেট কাটা ছিল। তুই তোর স্ত্রী আর বাচ্চাকে মেরে ফেলেছিস? অক্টোবর 1993, গায়ত্রী লজ। কিছু মনে পড়ল? নাসিক সিটি পুলিশের কাছে এই কেস ফাইল করা হয়েছিল। একটা কথা বলতো, তুই তোর আরেক মেয়েকে জীবিত রাখলি কেন? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। একটা কথা বলতো, তুই তোর আরেক মেয়েকে জীবিত রাখলি কেন? কি বলবো বাচ্চাদের, ওরা তো খাবার চাইছে। আমি কি বলবো শোভা, তুমি তোমার অবস্থা জানো। গল্প বলে ওদের ঘুম পাড়িয়ে দাও। আমার কাছে টাকা নেই, কালকে লজের ভাড়া দিতে হবে, জানি না কি করে দেবো। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না, কি করে সংসার চালাবো। আমি ভাবলাম আগে সবাইকে মেরে ফেলবো, আর তারপর নিজেকেও শেষ করে দেব। তুই তো এখনো জীবিত আছিস, মিথ্যেবাদী, ঠগ, জোচ্চোর। তুই তো নিজের স্ত্রী আর বাচ্চাকে মেরে ফেলেছিস, স্ত্রীর পেট কেটে দিয়েছিস। কি জন্য? 7 চক্র দেখার জন্য, যেটা কিনা অবাস্তব। প্রথমে শোভা আর ঊর্জাকে মেরে ফেলি, কিন্তু রাশিকে মারার সাহস হয়নি। আমি ওকে ঘুম পাড়িয়ে দিই। আমি ওখান থেকে পালিয়ে যেতে চেয়েছিলাম,
সবার থেকে দূরে। সেই মানুষটাই তোকে সাত চক্রে দর্শন করাতে পারবে যার মৃত্যু হয়ে গেছে। এত সংকীর্ণ মনের মানুষ তুই? 20 বছর আগে তুই তোর স্ত্রী আর বাচ্চাকে মেরে ফেলেছিস 7 চক্র দেখার জন্য, আর 20 বছর পরে ওই একই কারণের জন্য তুই রোহিণী আর চন্দাকে মেরে ফেললি। না, আমি সেই জন্য রোহিণী আর চন্দাকে মারিনি। তাহলে কেন মারলি? রোহিণী আমার সাথে নয়নার মতো আচরণ করছিল। এই নয়নাটা আবার কে? ওর সঙ্গে আমার সোলাপুরে দেখা হয়েছিল। যদি তুমি পরশুর মধ্যে তোমার সমস্ত জমি আর তোমার আশ্রমগুলোর অর্ধেক না দাও আর সেগুলো আইনত আমার নামে না করো, তাহলে আমি তোমার সমস্ত ভণ্ডামি পুলিশের কাছে জানিয়ে দেব। আর হ্যাঁ, এটা ভেবো না যে আমি শুধু তোমাকে হুমকি দিচ্ছি। খেয়ে নাও। আমি নয়নাকে ভালোবাসতে শুরু করেছিলাম। ও আমারই এক ভক্তের মেয়ে ছিল। আমি ওকে বিয়ে করে নিই। পরে জানতে পারি মা মেয়ে দুজনেই চালবাজ ছিল। নয়না আগেও 2 বার বিয়ে করেছিল, আর এইভাবেই স্বামীদের শোষণ করত। মানে চোর মহাচোরের পাল্লায় পড়লো। ও আমার কাছ থেকে টাকা চাইতো, জমি আর আশ্রমের অর্ধেক ভাগ, যেটা কিনা তোর কাছে ছিলই না। আমি ওকে এটা বলেছিলাম যে আমার কাছে কিচ্ছু নেই। আমাকে কিন্তু তুমি বোকা ভাবার ভুল করো না। যবে থেকে তুমি এখানে এসেছো তবে থেকে তুমি বলে যাচ্ছ যে তোমার বিভিন্ন জায়গায় জমি আর আশ্রম আছে। নয়না, আমি মিথ্যে কথা বলেছিলাম। সত্যি এই যে আমি খুব গরিব লোক। একটা কথা মনে রাখবে, যদি তুমি তোমার প্রপার্টি আমার নামে না করো তাহলে তোমার সমস্ত কাপড় জামা খুলে তোমাকে গ্রামে দৌড় করাবো। তোমার সমস্ত ভক্তকে বলে দেব যে তুমি কত ভণ্ড আর জালিয়াত। তারপর তো জুতো আর চপ্পল দিয়ে তোমার এমন পুজো হবে যে তোমার সব ভণ্ডামি একেবারে ছুটে যাবে। আমি রোহিণীকে বিয়ে করি, আমি ওকে ভালোবাসতে শুরু করি। তুই একটা ভণ্ড সাধু। মহিলা প্রীতি ছিল তোর? না, আমি ওকে সত্যি ভালোবেসেছিলাম। আমি ওর মেয়ে চন্দাকেও খুব ভালোবাসতাম, কিন্তু রোহিণীও নয়নার মতো আচরণ করতে শুরু করে। তুমি আমার প্রশ্নের উত্তর দিলে না। 2 সপ্তাহ হয়ে গেছে আমি জিজ্ঞেস করছি, তোমার আশ্রমের সব জমি আমার নামে কবে করে দেবে? আমার কাছে না কোনো জমি না আশ্রম আছে। রাজা সাচি গুরুজি, তুমি তো যে কোনো সময় পটল তুলতে পারো। যদি তুমি সমস্ত জমি আমার নামে না করে দাও না, তাহলে আমি সবাইকে বলে দেব যে তুমি কত বড় ভণ্ড সাধু। আর হ্যাঁ, আমি বাবাকেও বলে দেব যে তুমি আগে তোমার সাথে শোয়ার জন্য আমাকে টাকা দিতে। ধন্য গুরুজি, ধন্য তুমি। তুই রোহিণীর সাথে শোয়ার জন্য ওকে টাকা দিতি, আর শাক দিয়ে মাছ ঢাকার জন্য তুই ওকে বিয়ে করে ফেললি। আর ও চালাক, নিজের স্বার্থর জন্য ও তোকে বিয়ে করলো।
আর নয়না, ওকেও মেরে ফেলেছিলি? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আর নয়না, ওকেও মেরে ফেলেছিলি? ওকে মারিনি। আমি নয়নাকে মারিনি। আমি ওখান থেকে পালিয়ে এসেছিলাম। আমি ওর আর ওর মায়ের রোজকার ঝঞ্ঝাটে বিরক্ত হয়ে গেছিলাম। দয়ালু, পরোপকারী, শান্ত, নিজের ভক্তদের সমস্যা হাসি মুখের সমাধান কর্তা। আরে তুই তো জানোয়ারের থেকেও অধম। কিরে অমরদেব, বসে পড়লি কেন? দিনের মজুরি চাই না নাকি? বসে থাকলে তোকে কে টাকা দেবে বল? বাবা, বাবা, আমি অনেক ছোট ছিলাম, আমার পরিষ্কার করে কিছু মনেও পড়ছে না। হ্যাঁ, শুধু এটুকুই মনে আছে যে মা আর দিদি বিছানায় চুপ করে শুয়েছিল। বাবা, আমি কাজে যাচ্ছি। মল্লিকার্জুন মুদিরাজ এখন শ্রীঘরে বাস করছে। তাকে আইপিসির 302 ধারা অনুযায়ী হত্যার অপরাধে বন্দী রাখা হয়েছে। আর 20 বছর আগের ডবল মার্ডার কেসটাও রিওপেন করা হয়েছে। নিজের স্ত্রী আর মেয়েকে খুন করার পর 20 বছর মল্লিকার্জুন একজন সাধু সেজে সিদ্ধ হবার দাবি করে মানুষকে বোকা বানিয়েছে। আর 20 বছর পর আবার সে একটা ডাবল মার্ডার করলো। কিন্তু এবার পুলিশ তদন্ত করতে একটুও সময় নষ্ট করেনি। আর সামনে এলো গুরুজির যাবতীয় অপরাধের ইতিহাস। কিন্তু অবাক করা কাণ্ড হলো, যখন গুরুজির বিভিন্ন নামে করা অপরাধের বিবরণ প্রকাশিত হলো, তখন তার ভক্তদের মধ্যে কেউই বিশ্বাস করতে চাইল না যে এই গুরুজি কোনো সাধু নয়, বরং একটা ফ্রড। সবাই তাকে ভালো বলতে লাগলো, তাকে দয়ালু মানুষ বলে অভিহিত করলো। মল্লিকার্জুন দাবি করেছিল যে সে গরিব ছিল আর একজন সাধু সিদ্ধিপ্রাপ্ত করার জন্য মৃত মানুষের শরীরে 7 চক্র দেখার পরামর্শ দিয়েছিল। আমরা এটা কখনোই বলছি না যে সব সাধুই ফ্রড। প্রত্যেককেই একই দৃষ্টিতে বিচার করা একেবারেই ভুল। কিন্তু আমরা এটা নিশ্চয়ই বলবো যে প্রত্যেক মানুষ সমস্যার সময়, দুঃখের সময়, কষ্টের সময়, জীবন যুদ্ধে জিততে, টাকা আর সফলতার খুঁজে, সময় ও পরিস্থিতির থেকে বেরিয়ে আসার চেষ্টায় কোথাও কোনো আশ্রয় খোঁজে, নিরাময় খোঁজে। আর এইসব পরিস্থিতি আমাদের মধ্যে অনেককেই দিব্য শক্তির আশ্রয় নিতে উৎসাহিত করে। আর এসব মানুষের শিকার হয় তাদের যারা চিলের মতো সুযোগ সন্ধানী হয়, নিজেদের দিব্য শক্তিধর হিসাবে দাবি করে আর অসহায় মানুষের অসহায়তার সুযোগ নেয়। হাজার রকমের হোম, যজ্ঞ, চমৎকার করে দেওয়ার পাথর, দান করলে পাপ খণ্ডন, ক্ষুধার্তকে খাবার দিলে
পুণ্যের অ্যাকাউন্টে জমা হওয়া আর ভাগ্য বদলে দেবার মতো ভণ্ড সাধু সন্তদের কি কোনো কমতি আছে এই পৃথিবীতে? আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন কেস নিয়ে। ততদিন ভালো থাকুন, সুরক্ষিত থাকুন, আর মনে রাখবেন সমস্যার সময় নিজের পরিবার, নিজের বন্ধু, নিজের প্রিয়জন আর নিজের ভিতরের শক্তির উপর বিশ্বাস রাখুন। জয় হিন্দ।